বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটু ভিডিও নিয়ে উপস্থিত হলাম এবং আজকে ভিডিওতে আমি আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়নের একটি টপিকস নিয়ে, সেটা হচ্ছে নামকরণ। এবং আজকে আমি আলোচনা করব অ্যামিন, ইথার এবং জৈব অ্যাসিডের নামকরণ নিয়ে। এবং নামকরণটা অবশ্যই আমরা আলোচনা করব ইউপ্যাক পদ্ধতিতে অর্থাৎ IUPAC পদ্ধতিতে। তো ইউপ্যাক পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে প্রথমে আমরা অ্যামিনের নামকরণ করি এবং ইউপ্যাক পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে অ্যামিনের নামকরণে আমরা বলি অ্যামিনো অ্যালকেন। ঠিক আছে, এখন অ্যামিনের যেহেতু নামকরণ করতে যাচ্ছি, তাহলে অ্যামিনটা কি? অ্যামিনটা হচ্ছে যে অ্যালকেনের কোনো একটি হাইড্রোজেন যদি NH2 মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাদেরকে আমরা কি বলি? অ্যামিন। এবং অ্যামিনের সাধারণ সংকেত কি? অ্যামিনের সাধারণ সংকেত হচ্ছে যে CnH +1 বন্ড NH2, অর্থাৎ অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন যদি NH2 দ্বারা প্রতিস্থাপিত হয়, তাদেরকে আমরা বলবো অ্যামিন। ঠিক আছে, আর অ্যামিনের নামকরণের ক্ষেত্রে কি বলা হয় যেন? অ্যামিনো অ্যালকেন। কেমন? তো যাই হোক, আমরা নামকরণে চলে যাই। আমরা প্রথমে যে কোনো একটা উদাহরণ দিয়ে নামটা বোঝার চেষ্টা করি। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা জৈব যৌগ রাখা আছে। তো এই জৈব যৌগে দেখো 2 নং কার্বনে একটা NH2 মূলক আছে, তো এটা অবশ্যই অ্যামিন। তো অ্যামিনের নামকরণের ক্ষেত্রে আমরা কী বলবো? অ্যামিনো অ্যালকেন বলবো। তো অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম যে সবার আগে কী করতে হয়? সর্বাধিক শিকলটা আমাদের নির্ণয় করতে হয়, এরপর নাম্বারিং করতে হয়। তো এটা সর্বাধিক শিকল কয় কার্বন বিশিষ্ট? তো 1 2 3, এটা 3 কার্বন বিশিষ্ট। তাহলে 1 2 3, যেহেতু এটা 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, অতএব এটা হচ্ছে প্রোপেন হয়ে গেল। এবং 2 নং কার্বনে কী আছে? অ্যামিনো মূলক আছে। তাহলে আমাদের এটা কি হবে? ইউপ্যাক পদ্ধতিতে NH2 মূলককে আমরা কি বলবো? অ্যামিনো বলবো। তাহলে এটা কি বলবো? 2 অ্যামিনো প্রোপেন। তাহলে ইউপ্যাক পদ্ধতিতে নাম হয়ে গেল 2 অ্যামিনো প্রোপেন। তাহলে অ্যামিনের নামকরণটা খুবই সহজ। আমরা আরেকটা নামকরণ দেখার মাধ্যমে এটা শেষ করে দেই। শিক্ষার্থীবৃন্দ, দেখো এই যে জৈব যৌগটা, এই জৈব যৌগটার নাম কি হবে? এখানে যেহেতু NH2 মূলক আছে, এটা অবশ্যই অ্যামিন। তো এর নামকরণটা কি হবে? তো আমরা ওই যে আগের মতোই, যে আমাদের সর্বাধিক শিকল আগে কী করতে হবে? চিহ্নিত করতে হবে। তাহলে 1 2 3 4, অথবা কি 1 2 3, অথবা কি 1 2 3 4। তাহলে কি সর্বাধিক শিকল হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। তাহলে কি 1 2 3 4, তাহলে এটা 4 কার্বন বিশিষ্ট একটা অ্যামিন। এখন একটা কথা, নাম্বারিং যে আমরা করলাম, এটা এদিক থেকে করলাম কেন? এদিক থেকে করলে কী হইতো? আমরা জানি যে শাখা শিকলগুলো যেদিক থেকে কাছাকাছি হবে সেদিক থেকে আমরা নাম্বারিং করি। তো যেদিক থেকে এদিক থেকে শাখা শিকলগুলো কাছাকাছি, তাহলে এদিক থেকে নাম্বারিং করলাম, এদিক থেকে নাম্বারিং করা যাবে না। তো এখন চলে আসি, এখানে সর্বাধিক শিকল হয়ে গেল এবং এটা 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এবং 5 কার্বন বিশিষ্ট যৌগ, 5 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে আমরা কী বলি? পেন্টেন। তো পেন্টেন নয় হলো, কিন্তু এই যে যেগুলো থাকলো, এগুলো কি শাখা শিকল। এখন এখানে 2 প্রকার শাখা শিকল আছে, একটা হচ্ছে অ্যামিন আর একটা হচ্ছে কি? অ্যালকাইল মূলক। তো NH2 মূলককে আমরা কি বলবো এই পদ্ধতিতে? অ্যামিনো বলবো, অ্যামিনো। আর একটা হচ্ছে কি? মিথাইল। এখন ইংরেজি উচ্চারণক্রমে, ইংরেজি বর্ণমালার কে আগে আসতেছে? এ আসতেছে। তাহলে এটাকে আমাদের আগে উল্লেখ করতে হবে। তাহলে এটাকে কী বলবো আমরা? 2 অ্যামিনো। এবং দেখো 2 নং কার্বনে কী আছে? 2 নং কার্বনে একটা মিথাইল মূলক আছে, আর 3 নং কার্বনে একটা মিথাইল মূলক আছে, 2,3। তাহলে কী বলবো? ডাই মিথাইল, 2,3 ডাই মিথাইল। যেহেতু 1 2 ভাবেই আমরা অ্যামিনের নামকরণ করি। এবার আসি, যদি কোনো কারণে এই যে অ্যামিনো যে মূলকটা আছে, এর হাইড্রোজেন যদি অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে জৈব যৌগের নামকরণ কীরকম হবে? অর্থাৎ এই যে যৌগটা, আমরা এটাকে কী বলছি? 2 অ্যামিনো প্রোপেন বলছি। কিন্তু কোনো কারণে যদি এরকম হতো যে এই হাইড্রোজেন দুইটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হতো, অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হতো কি? CH3 হইতো। এখানে কি হইতো? CH3। তো এটার নামকরণ কীভাবে করবো আমরা? তো দেখো, এটা কি কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। এবং কয় নং কার্বনে অ্যামিনো মূলক আছে? 2 নং কার্বনে। তাহলে এটা কী বলতাম? 2 অ্যামিনো বলতাম। হ্যাঁ, 2 অ্যামিনো বলতাম। আর এটা কি কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। তাহলে কী হবে? প্রোপেন। তাহলে কি 2 অ্যামিনো প্রোপেন। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়? অ্যামিনের দুইটা হাইড্রোজেন কী দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? মিথাইল মূলক দ্বারা। তাই আমরা কয়বার প্রতিস্থাপিত হয়েছে? 2 বার। তাই আমরা কী করবো? তাহলে N, N কয়বার আছে? 2। ডাই মিথাইল। তাহলে কি
টু, হ্যাঁ, টু অ্যামিনো প্রোপেন ঠিকই থাকলো, কিন্তু আমাদের সামনে শুধু ব্র্যাকেটে কী ঢুকাইতে হইতে হলো যে N, ডাইমিথাইল অ্যামিনো প্রোপেন। ঠিক আছে, অর্থাৎ নাইট্রোজেনের কয়টা হাইড্রোজেন কয়টা অ্যালকাইলমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে সেটা আমাকে বলতে হবে। যেহেতু দুইবার প্রতিস্থাপিত হয়েছে দুইটা অ্যালকাইলমূলক দ্বারা, এই কারণে N, ডাইমিথাইল অ্যামিনো প্রোপেন। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আরেকটা নাম দিয়ে আমরা অ্যামিনের নামকরণ শেষ করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো এটা 1, 2, 3 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন। তো এই অ্যালকেনে NH2 মূলক যেহেতু আছে, তাহলে এটা অ্যামিনো অ্যালকেন। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যামিন, কিন্তু অ্যামিনের যে নাইট্রোজেনের হাইড্রোজেনগুলো দুইটা অ্যালকাইল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, আলাদা আলাদা অ্যালকাইল। তো সেক্ষেত্রে নামকরণটা কী হবে? তো এখানে দেখো আমরা প্রথমে কী করতে হবে, নাম্বারিং। তাহলে 1, 2, 3, 4, তাহলে এটা 4 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে এখানে 2 নং কার্বনে কী চলে আসে, অ্যামিনো চলে আসে। তো কী লিখবো, 2 লিখলাম। এখন কী লিখতে হবে, অ্যামিনো লিখতে হবে, 2 অ্যামিনো বিউটেন লিখবো। 2 অ্যামিনো, এটা কয় কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট, তাহলে কী হবে, বিউটেন, 2 অ্যামিনো বিউটেন। এখন সমস্যা হচ্ছে যে নাইট্রোজেনের যে হাইড্রোজেনগুলো কী দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, মিথাইল এবং ইথাইল দ্বারা। তো ইংরেজি বর্ণক্রম অনুসারে উচ্চারণে আগে কী আসে, ই, এই কারণে আমাকে কী লিখবো যে N ইথাইল। N ইথাইল, তারপরে কি N মিথাইল, N মিথাইল, তারপরে কি অ্যামিনো বিউটেন। তাহলে নামকরণটা আমাদের খুব সহজ হয়ে গেল। কীভাবে মনে রাখবো যে এটা কী ছিল, 2 অ্যামিনো বিউটেনে ছিল, 2 অ্যামিনো বিউটেনে লিখলাম, কিন্তু ওই যে নাইট্রোজেনের যে হাইড্রোজেনগুলো অ্যালকাইল দ্বারা প্রতিস্থাপিত সেটা আমাদের বলতে হবে। তো সেক্ষেত্রে N ইথাইল, N মিথাইল অ্যামিনো বিউটেন। তো প্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আমাদের অ্যামিনের নামকরণ। এবার চলে আসি আমরা ইথারের নামকরণে। তো ইথারের নামকরণের পূর্বে আমরা ইথার কি জেনে নেই। ইথার হচ্ছে যে অক্সিজেনের দুই পাশে যদি দুটা অ্যালকাইল মূলক থাকে তাকে আমরা কি বলি, ইথার। তো ইথারের সংকেতটা কি, ইথারের সংকেত হচ্ছে যে অক্সিজেনের দুই পাশে দুটো কী থাকবে, অ্যালকাইল মূলক থাকবে। এখানে এটা একটা অ্যালকাইল মূলক, এটা একটা আলাদা অ্যালকাইল মূলক। অক্সিজেনের দুই পাশে দুটা অ্যালকাইল মূলক থাকলে তাকে আমরা কি বলি, ইথার বলি। তো ইথারের নামকরণ আমরা ইউপেক পদ্ধতিতে কীভাবে করব, এটা খুবই সহজ। ইথারের ক্ষেত্রে আমরা কি বলি, ইথারের নামকরণের ক্ষেত্রে আমরা বলি অ্যালকোক্সি ইথার, ইথারের নামকরণে আমাদের কি বলি, অ্যালকোক্সি অ্যালকেন। তো ইথারের নামকরণে আমরা কি বলি, অ্যালকোক্সি অ্যালকেন। তো আমরা বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। তো এখানে একটা জৈব যৌগ রাখা হয়েছে, সেটা কি, অবশ্যই ইথার। কেন, অক্সিজেন এপাশে একটা অ্যালকাইলমূলক, এপাশে আর একটা অ্যালকাইলমূলক। তো ইথারের নামকরণের ক্ষেত্রে এদেরকে কীভাবে নামকরণ করা হয়, অ্যালকোক্সি অ্যালকেন হিসাবে। তাহলে এখানে দুইটা অংশ থাকলো, একটা হচ্ছে অ্যালকোক্সি আর একটা হচ্ছে কি অ্যালকেন। তো কোনটা অ্যালকোক্সি আর কোনটা অ্যালকেন, এবং অ্যালকোক্সিটা এবার কি? তো প্রথমত অ্যালকোক্সি কি সেটা জেনে নেই। অ্যালকোহল থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তাকে বলা হচ্ছে অ্যালকোক্সিমূলক। তাহলে কি, অ্যালকোহলের সাধারণ সংকেত কি, অ্যালকোহলকে আমরা এভাবে প্রকাশ করি, অ্যালকোহল থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তো যে একযোজী মূলক তৈরি হবে তাকে বলবো আমরা অ্যালকোক্সি। এটাকে কি বলবো, অ্যালকোক্সি। ঠিক আছে, তাহলে অ্যালকোহল থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তাকে কি বলবো, অ্যালকোক্সি। এখন মনে করো মিথানল থেকে একটা হাইড্রোজেন চলে গেল, এটা হচ্ছে মিথানল। এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কি হবে, মিথক্সি। মিথানল থেকে একটা চলে গেলে মিথক্সি। আবার ইথানল থেকে যদি চলে যায় CH3CH2OH, হ্যাঁ, তাহলে কি হবে, CH3CH2O। এই একযোজী মূলকটা সৃষ্টি হলো, এটার নাম কি হবে, ইথক্সি। এটা হবে কি, ইথক্সি। তাহলে ইথানল থেকে একটা হাইড্রোজেন চলে গেল, তৈরি হলো কি, ইথক্সিমূলক। অনুরূপে মিথানল থেকে যদি একটা হাইড্রোজেন চলে গেল তাহলে কি হইতো, মিথক্সিমূলক। কেমন? এখন ইথারের নামকরণের ক্ষেত্রে আমরা এদেরকে কি বলি, এদেরকে বলি আমরা অ্যালকোক্সি অ্যালকেন। এখন কোনটাকে অ্যালকোক্সি বানাবো, কোনটাকে অ্যালকেন বানাবো? তো দেখো, যেই দিকে ইথারের অক্সিজেনের যে পাশে কার্বন সংখ্যা কম থাকবে সেই কার্বনটাকে আমরা অ্যালকোক্সি বানাই নেব। যেমন এখানে দেখো কার্বনের সংখ্যা কত, 2টা, আর এখানে কার্বনের সংখ্যা কত, 3টা। তাই এই 2টা কার্বনকে আমরা অ্যালকোক্সি বানাই নেব। এই 2টা কার্বনকে মিলে আমরা কী বানাবো, অ্যালকোক্সি। তো দেখো এটা কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে তৈরি হয়েছে, 1, 2 কার্বন বিশিষ্ট, ইথানল থেকে তৈরি হয়েছে। তাই এটাকে আমরা কি বলবো, ইথক্সি। আর এটা কয়টা কার্বন আছে, 3টা, 1, 2, 3। তাহলে কি হবে, ইথক্সি প্রোপেন। এটার নাম কি হবে, এটার নাম হবে ইথক্সি, এটার নাম হবে ইথক্সি প্রোপেন। কেমন? এখন এটাকে আমরা কেন ইথক্সি প্রোপেন বললাম, যে এই যে অংশটা এটা আসলো ইথানল থেকে, এখানে ইথক্সি।
আর এটা আসলে প্রোপেন থেকে, এখানে আসলে প্রোপেন। আর একটা নামকরণ আমরা দেখি, এই যে এক্ষেত্রে আমরা কোনটা অ্যালকক্সি বানাবো? যদি দুই দিকেই কার্বন সংখ্যা সমান, তাহলে যে কোনো একটাকে অ্যালকক্সি বানালেই হলো। তো আমরা এটাকে অ্যালকক্সি বানিয়ে নিলাম। এটা কি ইথক্সি, আর এটা কি 2 কার্বন বিশিষ্ট, তাহলে 1 2 ইথেন। তাহলে এটার নাম হবে কি ইথক্সি ইথেন, ইথক্সি ইথেন, ইথক্সি ইথেন। কেমন? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আর একটা নাম দিয়ে আমরা এটা শেষ করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে CH3। এই যৌগটার নাম কি হবে? তো সেক্ষেত্রে এটা কিন্তু ইথার। কেন? এই যে অক্সিজেন, এ পাশে একটা অ্যালকানমূলক, এ পাশে আর একটা অ্যালকানমূলক। তো এক্ষেত্রে আমরা নামকরণটা এইভাবে করবো, যেটা কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন? দেখো তো 1 2 3, আর কার্বন সংখ্যা কোথায় কম? এখানে। তাহলে এটাকে কি বানাই নেব? মিথক্সি। এটাকে বানাবো মিথক্সি। কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট, মিথক্সি প্রোপেন, পিআরও মিথক্সি প্রোপেন। এখন এটা কয় নং কার্বনে আছে? 2 নং কার্বনে, এই কারণে 2 মিথক্সি প্রোপেন। 2 নং কার্বনে মিথক্সিমূলকটা আছে, এই কারণে 2 মিথক্সি প্রোপেন। কেমন? তো আমরা ইউপ্যাক পদ্ধতিতে এভাবে নামকরণ করব, কিন্তু আমরা এটাকে এভাবেও বলতে পারি, যেমন দেখো এটাকে দুই পাশে 2টা ইথাইলমূলক আছে, তাহলে কি ডাই ইথাইল ইথার, অথবা এটাকে কি বলতে পারতাম? ইথাইল প্রোপাইল ইথার। কি কারণে? 2 কার্বন বিশিষ্ট অ্যালকানমূলককে আমরা বলি ইথাইল, 3 কার্বন বিশিষ্ট অ্যালকানমূলককে বলি কি প্রোপাইল, ইথাইল প্রোপাইল ইথার, অথবা কি ইথাইল ডাই ইথাইল ইথার। এটাকে কি বলতে পারতাম? মিথাইল। তখন এটাকে আবার অন্য একটা মানে এটা কি প্রোপাইলমূলক, অথবা এটা কি প্রোপাইলমূলক? আইসোপ্রোপাইল। হ্যাঁ, তাহলে কি এটাকে মিথাইল আইসোপ্রোপাইল ইথার বলতে হইতো। এই কারণে আমরা এই পদ্ধতিতে মনে রাখার চেষ্টা করব না, আমরা ইউপ্যাক পদ্ধতিতেই ইথারের নামকরণ করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার চলে আসি আমরা অন্য নামকরণে, সেটা হচ্ছে যে জৈব অ্যাসিডের নাম। তো জৈব অ্যাসিডের নামকরণের আগে জৈব অ্যাসিড কি? যদি কোনো জৈব যৌগে COOH মূলক থাকে, তাকে আমরা কি বলি? জৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিডের সাধারণ সংকেতটা কী ছিল? যে CnH টুয়াইজেন +1 বন্ড COOH। হ্যাঁ, তাহলে এই যে অ্যালকেনের একটি হাইড্রোজেন COOH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল কি জৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিডের নামকরণের ক্ষেত্রে এদেরকে বলা হয় অ্যালকানোয়িক অ্যাসিড। অর্থাৎ জৈব অ্যাসিডটা কয় কার্বন বিশিষ্ট? ঠিক 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনে আমরা যাব, অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন কল্পনা করব, তারপর অ্যালকেনের সাপেক্ষে নামকরণ করব। তো বিষয়টা আমরা একটু ভালোভাবে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জৈব অ্যাসিড রাখা রয়েছে। কেন এটাকে জৈব অ্যাসিড বলবো? কারণ এখানে COOH মূলক আছে। তো এই যে জৈব অ্যাসিড, এটা নামকরণ করব। তো নামকরণের ক্ষেত্রে তোমাদের প্রথমে বললাম এদেরকে বলা হয় অ্যালকানোয়িক অ্যাসিড, অর্থাৎ অ্যালকেনে যেতে হবে, তারপর অ্যালকেনের সাপেক্ষে নামকরণ করব। তো আমাদের প্রথমে কী করতে হয়? সর্বাধিক শিকল নির্বাচন করতে হয়। তাহলে সর্বাধিক শিকল 1 2 3 3টা। এবার কী করতে হয়? নাম্বারিং। একটা কথা মনে রাখবা, জৈব অ্যাসিডের নাম্বারিংয়ের ক্ষেত্রে COOH মূলকটা সবসময় 1 নং কার্বন। অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের ক্ষেত্রে COOH মূলক এবং অ্যালডিহাইড মূলক সবসময় কয় নং কার্বন হবে? 1 নং কার্বন। তাহলে আমরা যদি এটা নাম্বারিং করি, তাহলে এটা 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, এটা 3 নং কার্বন। জৈব অ্যাসিডের নামকরণের ক্ষেত্রে এদেরকে অ্যালকানোয়িক অ্যাসিড বলা হয়, এবং কি করা হয়? এটা জয় কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনে যাব। তো এটা কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন কি প্রোপেন। যাওয়ার পর অ্যালকেনের বাদ দিব, অর্থাৎ প্রোপেনের বাদ দিয়ে সেখানে OIC অ্যাসিড লাগাই দেবো। তা আমরা যদি এখানে কী লাগাবো? বাদ দিয়ে OIC অ্যাসিড। তাহলে এর নামটা কী হয়ে গেল? তাহলে PROPAN। তাহলে কি প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে নিয়মটা কি? বাদ দিব, বাদ দিয়ে সেখানে লাগাবো কি? OIC অ্যাসিড। এটাই হচ্ছে জৈব অ্যাসিডের নামকরণ। তো এটার নাম কী হয়ে গেল? জৈব যৌগটার নাম যে প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আছে, আমরা আর একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটা জৈব অ্যাসিড। কেন? এই জৈব যৌগের মধ্যে কোনো এক জায়গায় COOH মূলক আছে। ঠিক আছে, তো এটার নামকরণ করবো আমরা। তো নামকরণ করলে প্রথমে কী করতে হয়? সর্বাধিক শিকল নির্বাচন করতে হয়। তাহলে কি সর্বাধিক বৃহত্তম শিকল নির্বাচন করতে হয়। তো বৃহত্তম শিকল কি? 1 2 3 4, অথবা কি 1 2 3, অথবা 1 2 3। তাহলে কোনটা হবে সঠিক? এটা। 1 2 3 4, 4 কার্বন বিশিষ্ট একটা জৈব অ্যাসিড, এবং অবশ্যই COOH মূলক 1 নং কার্বন ধরতে হবে। তো 4 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড যেহেতু এটা, তাহলে আমাদের কোথায় চলে যেতে হবে? আমাদের চলে যেতে হবে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনে। 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? বিউটেন। 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে বিউটেন। তো নামকরণের নিয়ম অনুসারে আমরা জানলাম যে অ্যালকেনের বাদ দিয়ে OIC অ্যাসিড লাগাইতে হবে। তো আমরা যদি এখানে বাদ দেই, তাহলে কী হবে? OIC অ্যাসিড যদি লাগাই দেই, তাহলে এটার নাম কী হয়ে গেল আমাদের?
বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। এখন সর্বাধিক শিকল বাদে যেগুলো থাকবে সেগুলো কি শাখা, এখানে কটা শাখা আছে? 2টা শাখা আছে, তো শাখা আগে দিতে হবে। আমরা কি কয় নং কার্বনের শাখাগুলো আছে? দেখো 2 নং কার্বনে 2টা মিথাইলমূলক আছে, 2,2, তা কি বলবো? ডাই মিথাইল। তাহলে 2,2 ডাইমিথাইল বিউটানোয়িক অ্যাসিড। কেমন? এটা কেন আগে দিলাম? কারণ আমরা নামকরণে জানি যে একটা নাম, জৈব যৌগের নাম 3টা অংশ থাকে, একটা পূর্বপদ, পরপদ এবং শব্দমূল। তো আমাদের পূর্বপদটা আগে বসাতে হয়তো যে 2,2 ডাইমিথাইল বিউটানোয়িক অ্যাসিড। এটাই হচ্ছে জৈব অ্যাসিডের নামকরণের নিয়ম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো বইয়ে প্র্যাকটিস করতে হবে। বই যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি দক্ষ হবা। বইয়ের প্র্যাকটিস করতে থাকো, না বুঝলে আমাকে ইনবক্স করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। কেমন? আসসালামু আলাইকুম।